বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর গত ২ মাসে ৭টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন একথা জানিয়েছেন। তুষার ভাই, আমরা শুনছিলাম সাদিক কায়েমের কাছ থেকে যে আসলে ২ মাসে খুব একটা অর্জন নেই, আবার উল্টো দিকে শুনছিলাম যে অভাবনীয় অবিস্মরণীয় অর্জন। 60 মানে 60 অবিস্মরণীয় অর্জন, যেটা মাহাদির ওই পুরো বক্তব্যটা আমি শুনি নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে 60টার যদি লিস্ট আপনার কাছে থাকে, যদি আপনি বলতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম যে কোনটা কোনটা রিয়েলি অর্জন আর কোনটা কোনটা না। তো একটা বিষয় তো সরকার নিশ্চয়ই অর্জন করতে পেরেছেন, সেটা হচ্ছে সরকার মানুষের মনে আস্থা জাগাতে পেরেছেন যে সরকারের প্রধানমন্ত্রীর মধ্যে একটা চেষ্টা আছে, যে চেষ্টাটা সাধারণ মানুষের সঙ্গে তাদের কাছাকাছি গিয়ে তাদের সমস্যা সমাধান করার একটা চেষ্টা। আরেকটা চেষ্টা হচ্ছে তরুণদেরকে এম্পাওয়ার করার একটা চেষ্টা। আপনি যদি মাহাদির কথাই চিন্তা করেন, এটা তো এক ধরনের সফলতা, যে কোনো লোক কথা না বলে উনি একজনকে নিযুক্ত করেছেন এবং তার কাছ থেকে আপনি অফিসিয়াল ভার্সন পাবেন। এটা আমাদের অনেকের পরামর্শ ছিল যেটা করা উচিত, তাহলে ভুল হোক ঠিক হোক একজনের কাছ থেকে আপনি ব্যাখ্যা নিতে পারবেন। 10-12 জন কথা বললে কারোটাই সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট হয় না। সেরকম কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে। একটু আগে অমিতের কথা বললেন, আমাদের মোহিত আছে, এছাড়াও একই বয়সী আরও কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন যারা একেবারেই তরুণ, প্রথম সংসদে গিয়েছেন এবং দায়িত্ব পেয়েছেন। তো এগুলি কিন্তু এক ধরনের সফলতা। আর বাকি সফলতার মধ্যে অনেকগুলো অধ্যাদেশ তারা পাশ করাতে পেরেছেন সংসদে, সেটা একটা সফলতা হতে পারে। বাকি কি কি সফলতা আমি জানি না। সফলতা ব্যর্থতার হিসাবে আসলে 2 মাসের মধ্যে যাওয়াটাই আমি মনে করি বরং আমাদের এখন চেষ্টা করা উচিত সরকারকে মনিটর করা এবং অন্তত 6 মাস তাদেরকে সময় দেওয়া, যেটা ডক্টর ইউনূসকে আমরা দিয়েছিলাম, এবং তারপরে 6 মাস পরে সরকারকে ভালো মতো মানে বাছবিচার করা। যে আমি উল্লেখ করতে চাই, সাদিক খান যেটি বলছিলেন যে আসলে বর্তমান সরকার 18 ক ধারা যুক্ত করে সেই চিহ্নিত অর্থ আত্মসাৎকারীদের হাতেই আবার ব্যাংকের মালিকানা। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে সরকার যে আইনটা করেছেন, সে আইনটার মধ্যে 7.5% খেলাপি ঋণ পরিশোধ করে ঋণ খেলাপিরা যদি ডিরেক্টর হন, তারা আবার ব্যাংকের মালিক হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এসালম কি ঋণ খেলাপি? এসালম ঋণ খেলাপি না। যারা ব্যাংক লুট করেছে তারা অধিকাংশই অতি সামান্য টাকার ঋণ খেলাপি। ফলে 7.5% যদি তারা ফেরত দেন, তারা দিয়ে দিতে পারবেন, কারণ তাদের নিজেদের নামে তো তারা এই লুটপাটগুলি করেন নাই। আয়া বুয়া, দারোয়ান, ড্রাইভার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অচেনা ব্যক্তি, এরা কোম্পানি বানিয়েছে আর লোন নিয়েছে, এবং সেরকম লোন নেওয়া কোম্পানি এখনো বাংলাদেশে আছে এবং তারা কাজ করে যাচ্ছে। এবং এই যে ভুয়া লোনগুলি ইস্যু করা হয়েছিল, এই ভুয়া লোনগুলি ইস্যু করার পিছনে সবচেয়ে বড় দায় ছিল বাংলাদেশ ব্যাংকের এবং ব্যাংকের যারা কর্মকর্তা তারা তো জানতেন যে ঋণ ইস্যু করা হচ্ছে কিন্তু কোল্যাটারাল নাই, অর্থাৎ মর্টগেজ নাই ঠিক মতো, এই ঋণগুলি রিয়েলি সিকিউরড না, এই ঋণগুলি ভুয়া কোম্পানির নামে না হচ্ছে, যে কোম্পানির বয়স 9 মাসও হয় নাই সেই কোম্পানি শত কোটি টাকা লোন পেয়েছে। তাহলে এই যে ম্যাল প্র্যাকটিসটা হয়েছে, সেই ম্যাল প্র্যাকটিসের শাস্তি কোথায়, এইটা কিন্তু এই সরকারকে বলতে হবে। যারা লুটপাট করলেন তাদের সাজা কোথায়, এইটা বলতে হবে। কারণ লুটপাট যে আওয়ামী লীগ করেছে, এরা তো কারো মাধ্যমে করেছে, এবং যাদের মাধ্যমে করেছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লুটেরা একজনের নাম একটু আগে উচ্চারিত হয়েছে। এছাড়াও তাদের একটা লুটেরা দল ছিল, এবং এই লুটেরা দল মোটামুটি লম্বা, মানে এদেরকে নিয়ে একটা বই বের করা যাবে যে শ্রেষ্ঠ লুটেরা, মধ্য লুটেরা, নিম্ন লুটেরা, ব্যাংক লুটেরা, প্রতিষ্ঠান লুটেরা, চেতনা লুটেরা, মানে হেনোর জায়গা নাই যেখানে তারা লুটপাট করে। হ্যাঁ, এটা একটা চমৎকার, আমি এদেরকে নাম দিয়েছি লুটিয়েন্স। হ্যাঁ, এবং ওই যুগটাকে আমি নাম দিয়েছিলাম চৌর্য যুগ, এবং আমি বলতাম যে এটা আইয়ামে চুরালিয়াত। তো এই যে এখন দেখেন এইখানে ঘাপলাটা কোথায়, আমি একটু ব্যাখ্যা করি তাহলে। ব্যাংকের পরিচালক হতে পারবে না ঋণ খেলাপিরা, অতএব ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করে ব্যাংকের পরিচালক হইতে আসবে। কিন্তু প্রবলেমটা হইল, ডিরেক্টররা তো নিজের ব্যাংক থেকে লোন নেয় নাই, নিয়েছে অন্য ব্যাংক থেকে। তাহলে ওরা যখন যদিবার লোন শোধ করে, তাহলে অন্যের ব্যাংকের লোন শোধ করবে, কিন্তু নিজের ব্যাংকের টাকা যে লুট করেছে সেই লুটের টাকা ফেরত দিবে কে? তাহলে অন্য ব্যাংকের পরিচালক যদি এই ব্যাংকের লুট করে থাকে, তাহলে ওইটারও 7.5% ফেরত দিবে। তাহলে ধরে নিলাম যে লুট করা টাকা 7.5% ফেরত আসবে, কিন্তু বাকি 92.5% কে ফেরত দিবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এরা ফেরত
দিয়ে ব্যাংকেরই মালিক হইতে হবে কেন? এরা যে অন্যায়ভাবে ঋণ খেলাপি করেছিল এবং এরা যে অন্যায়ভাবে লুটপাট করেছিল এটা তো প্রমাণিত। যে লুটপাট করেছে সে এসে আবার ব্যাংকেরই মালিকানায় ফিরতে হবে কেন তার? এটা একটা বড় প্রশ্ন। যেখানে প্রমাণিত লুটেরা এরা কেন আবার ফিরে এসে আবার টাকার জায়গায় টাকার গদিতে বসবে? মানে যাদের ব্যবসা টাকা নিয়ে সেই ব্যবসায় তারা বসবে কেন? এদেরকে তো চিরতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় ফেরত যাওয়া থেকে বাতিল করা দরকার। এরা জীবনে কোনোদিন যেন আর কোনো আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসা করতে না পারে, এটা বন্ধ করা দরকার। আপনি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? কারণ আওয়ামী লীগ একটা খারাপ দল, তারা মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা এই অন্যায় করেছে সেই অন্যায় করেছে, তাদের একটা অন্যায়ের বড় তালিকা আছে, তাই না? তো একটা দলের সকলে কিন্তু চুরি করে নাই বা সকলে কিন্তু এই অন্যায়টা করে নাই, কিন্তু তাও তো নিষিদ্ধ। আর সেখানে এই ব্যক্তিরা কিন্তু চুরি করেছে, এটা প্রমাণিত। তাহলে এরা কি করে আবার একই জায়গায় ফিরতে পারে? এদেরকে ফিরতে দেওয়া উচিত না। এটা হচ্ছে নৈতিক একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে এই যে ওনারা যে ফেরত দিবেন, ফেরত দিলেই কি ওনারা ফিরতে পারবেন? ওনাদের নিজেদের নামে কিন্তু সেই অর্থে খেলাপি ঋণ নাই। ওনারা তো ওনাদের ড্রাইভার দারোয়ানের নামে ঋণ খেলাপ করেছেন। এই ড্রাইভার দারোয়ানের ঋণগুলো কে শোধ করবে? আমার পরিষ্কার মনে আছে যে একটা নিউজ হয়েছিল যেখানে এসএলএম সাহেবের বুয়া না কি যেন কাজের মহিলা, তার নামেও লোন আছে। সে কোথায় এখন? তার লোনটার কি হবে? তার লোনের 7.5% কে শোধ করবে? সেও তো ঋণ খেলাপি। এবং শুধু তাই না, চট্টগ্রামের একদল ব্যবসায়ী, খাতুনগঞ্জ এবং অন্যান্য জায়গায় রিয়াজউদ্দিন বাজারের একদল ব্যবসায়ী ইচ্ছা মতো তখন ব্যাংক লুট করেছেন। এটা তো গেল। তারপরে হলো পটিয়াবাসী বিনা ইন্টারভিউতে, ফারুকি যেমন বিনা ইন্টারভিউতে চাকরি দিয়ে দিয়েছে জুলাই জাদুঘরে, ওরকম পটিয়াবাসী ইসলামী ব্যাংকে ঢুকলে চাকরি পেত। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ইসলামী ব্যাংকটাকে উনি কিনেছিলেন নিয়ম অনুযায়ী, যেভাবে শেয়ার ট্রান্সফার করা দরকার সেইভাবে উনি মালিক হয়েছিলেন। অন্যায় কিন্তু। আচ্ছা, এখন আপনি আমার কাছে ফিরতে যাচ্ছেন তো লোকে আমাকে লোকে আমাকে ভুল বুঝে, লোকে মনে করে কি জানেন, আমি কোনো দলের পক্ষে কথা বলি। আমি কোনোদিন দলের পক্ষে কথা বলি না। আমার সংগ্রাম চোরের বিরুদ্ধে সংগ্রাম। জীবনে আমি একটা কাজ করি নাই, ঠিক আছে? হয়তো আমি অনেক ভুল করেছি আমি হ্যাঁ, কিন্তু এই যে চোর বাটপার পালনের যে রাজনীতি, এই রাজনীতি কোনোভাবে কোনো দলকে সেভ করতে পারবে না।